বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্মীপুর আদর্শ সমাজ সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস 2020-এর পক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা আমাদের নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ষষ্ঠ অধ্যায় থেকে আমরা ষষ্ঠ অধ্যায়ের রাষ্ট্র, নাগরিকতা ও আইন এই অধ্যায় থেকে আমরা রাষ্ট্র নিয়ে আমরা আমাদের আজকের পাঠ আলোচনা করব। আমাদের আজকের পাঠ শিরোনাম হলো রাষ্ট্র সম্পর্কে আমরা আজকে তোমাদেরকে ক্লাসের মধ্যে ধারণা দিব এবং বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা রাষ্ট্রের ধারণা সম্পর্কে তোমাদেরকে বলবো। রাষ্ট্র হলো মানুষের সমাজ জীবনের মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। মানুষ সামাজিক জীব, সমাজ ছাড়া মানুষ বসবাস করতে পারে না। মানুষের প্রয়োজনে এবং মানুষ প্রথমে পরিবার গঠন করেছে এবং গোষ্ঠীবদ্ধ হয়ে দলবদ্ধভাবে মানুষ প্রথমে বসবাস করত এবং মানুষ পরিবার গঠন করেছে এবং পরিবার থেকে পরবর্তীতে মানুষ সমাজবদ্ধ হয়ে সমাজে এসেছে এবং মানুষ সমাজে বসবাস করতে শুরু করেছে এবং মানুষের নিজস্ব প্রয়োজন মেটানোর জন্য মানুষ আস্তে আস্তে রাষ্ট্র গঠন করেছে। রাষ্ট্র মানুষের সামাজিক জীবনে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান। মানুষের প্রয়োজনের তাগিদে মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করতে শুরু করেছে এবং মানুষের প্রয়োজনের তাগিদে মানুষ রাষ্ট্র গঠন করেছে। প্রাচীনকালে এবং মধ্যযুগে মনে করা হতো যে রাষ্ট্র বিধাতার সৃষ্টি। পরবর্তীকালে বলা হয় যে বিভিন্ন সময় জোর দখলপূর্বক এবং বিভিন্ন সময় রাজাবাদশারা জোর করে এক এক অঞ্চল দখল করে পরবর্তীতে রাষ্ট্র গঠন করেছে। কিন্তু আসলে মূলত দেখা যাচ্ছে যে রাষ্ট্র হলো মূলত বিবর্তনের ফল। মানুষের প্রয়োজনের তাগিদে মানুষ রাষ্ট্র গঠন করেছে। সুতরাং রাষ্ট্র হলো, আমরা দেখতে পাই যে রাষ্ট্র হলো একটা মূলত রাজনৈতিক সমাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান। তাহলে আমরা রাষ্ট্রের ধারণা সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন আমরা তোমাদেরকে রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করতেছি। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা এবং বিভিন্ন সমাজবিজ্ঞানী এবং রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রদান করেছে। আমরা সেই আমাদের বোর্ডে তোমাদেরকে সংজ্ঞাগুলি আমরা উল্লেখ করেছি। আমরা সংজ্ঞাগুলি দেখতেছি যে রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল আমাদেরকে কী বলছেন দেখো। স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। অধ্যাপক ম্যাকাইভার বলেন, রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ করে। অধ্যাপক গার্নারের মতে, রাষ্ট্র হল বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ওই জনসমাজ স্বভাবতই অনুগত। তোমরা এই সংজ্ঞাগুলি খাতার মধ্যে লিখে নাও এবং আমরা এই সংজ্ঞাগুলি আলোচনা করলে দেখতে পাচ্ছি যে অ্যারিস্টটল এবং ম্যাকাইভারের সংজ্ঞাতে কিছু অসম্পূর্ণতা আছে, কিন্তু আমরা অধ্যাপক গার্নারের সংজ্ঞার মধ্যে রাষ্ট্রের সম্পূর্ণ উপাদানগুলি আমরা লক্ষ্য করতে পারি। অধ্যাপক গার্নার আমাদের একটা সর্বোৎকৃষ্ট রাষ্ট্রের সংজ্ঞা প্রদান করেছেন। তো অধ্যাপকের গার্নারের সংজ্ঞাকে বিশ্লেষণ করলে
আমরা রাষ্ট্রের মূলত 4টি উপাদান লক্ষ্য করতে পারি। 1 নম্বর হলো জনসমষ্টি, 2 নম্বর হলো নির্দিষ্ট ভূখণ্ড, 3 নম্বর হলো সরকার, 4 নম্বর হলো সার্বভৌমত্ব। এখন আমরা ধারাবাহিকভাবে রাষ্ট্রের উপাদানগুলোকে নিয়ে আমরা তোমাদেরকে আলোচনা করতে যাচ্ছি। 1 নম্বর উপাদান হলো জনসমষ্টি। জনসমষ্টি হলো রাষ্ট্রের 1 নম্বর উপাদান। জনসমষ্টি ছাড়া রাষ্ট্র গঠন হয় না। দেখা যাচ্ছে যে মরুভূমিতে অনেক জায়গা আছে, কিন্তু সেখানে মধ্যে মানুষ নাই, জনমানবহীন জায়গা, সেখানে কিন্তু রাষ্ট্র গঠন করা যায় না। রাষ্ট্র গঠন করতে হলে জনসমষ্টির প্রয়োজন আছে, কিন্তু জনসমষ্টি কী পরিমাণ লাগবে সেটা মুখ্য বিষয় নয়। সেখানে কয়েক কোটি জনসমষ্টি নিয়েও রাষ্ট্র গঠিত হতে পারে, আবার কয়েক হাজার জনসমষ্টি নিয়েও রাষ্ট্র গঠন হতে পারে। যেমন দেখা যাচ্ছে যে কতগুলি ছোট ছোট রাষ্ট্র আছে, যেমন সান মেরিনো, তারপরে মোনাকো, তারপরে আছে ভ্যাটিকান সিটি। এই ধরনের দেশগুলোতে জনসংখ্যা খুবই কম, কিন্তু সেগুলো রাষ্ট্র। সুতরাং দেখা যাচ্ছে যে রাষ্ট্র গঠন করতে হলে রাষ্ট্রের প্রথম মূল উপাদান হলো জনসমষ্টি। রাষ্ট্র গঠনের দ্বিতীয় উপাদান হলো নির্দিষ্ট ভূখণ্ড। একটা নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া রাষ্ট্র গঠন করা যায় না। যেমন যাযাবরদের রাষ্ট্র গঠন হয় না, কারণ যাযাবররা এক স্থান থেকে অন্য স্থানে তারা ঘুরে বেড়ায়। অত দেখা যাচ্ছে এখানে তারা 6 মাস, ওখানে আবার অন্য জায়গায় 1 বছর 2 বছর, এইভাবে তারা কিছুদিন থাকে, আবার এক জায়গা থেকে অন্য জায়গায় তারা স্থানান্তরিত হয়। কিন্তু রাষ্ট্র গঠন করতে হলে একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা লাগবে, এবং নির্দিষ্ট গণ্ডির ভিতরে এবং নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে রাষ্ট্র গঠন করতে হবে। তারপর আছে 3 নম্বর হলো সরকার হলো রাষ্ট্রের তৃতীয় উপাদান। সরকার ছাড়া রাষ্ট্র পরিচালিত হতে পারে না। তো সরকার বলতে আমরা বুঝি যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে জড়িত, যারা রাষ্ট্র পরিচালনা করে, যারা রাষ্ট্র পরিচালনার কাঠামোর সঙ্গে জড়িত। সরকারের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এগুলোর সমন্বয়ে গঠিত হয়। এগুলোর সমন্বয়ে সরকার গঠিত হয়, এবং যারা সুনির্দিষ্টভাবে রাষ্ট্র পরিচালনা করে এবং রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করে। এখন আমরা যদি দেখি সরকার রাষ্ট্র পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অধ্যাপক গার্নার বলেছেন যে সরকারকে যদি রাষ্ট্রের জীবদেহের সঙ্গে তুলনা করা হয়, না, রাষ্ট্রকে যদি জনগণকে যদি রাষ্ট্রের জীবদেহের সঙ্গে তুলনা করা হয়, তাহলে সরকার হবে রাষ্ট্রের মস্তিষ্ক। তো সুতরাং দেখা যাচ্ছে যে সরকার রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করে এবং দেশকে সুষ্ঠুভাবে সুনির্দিষ্টভাবে দেশকে পরিচালনা করে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রের চতুর্থ উপাদান হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব ইংরেজি শব্দ হলো, ইংরেজিতে বলা হয় সভরেন্টি। সার্বভৌমত্ব ছাড়া রাষ্ট্র মূলত গঠিত হতে পারে না। রাষ্ট্রের যে আমরা 4টা উপাদান লক্ষ্য করি, তার মধ্যে রাষ্ট্রের মূলত মুখ্য উপাদান হলো সার্বভৌমত্ব। রাষ্ট্রের অন্য 3টা উপাদান থাকবে, যেমন জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার। কিন্তু রাষ্ট্রের দেখা যাচ্ছে যে সার্বভৌমত্ব নাই। কিন্তু সার্বভৌমত্ব না থাকলে সুনির্দিষ্টভাবে রাষ্ট্র গঠিত হয় না এবং রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় না। তো সার্বভৌমত্ব এমন একটা দিক, রাষ্ট্রের সার্বভৌমত্ব বলতে বোঝায় রাষ্ট্রের চরম ও চূড়ান্ত অবিভাজ্য ক্ষমতা। যে ক্ষমতা বলে একটা রাষ্ট্র টিকে থাকে এবং বহিঃশত্রুর হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে। সার্বভৌমত্ব 2টা দিক আমরা লক্ষ্য করতে পারি। একটা হলো আভ্যন্তরীণ দিক, আরেকটা হলো বাহ্যিক দিক। আভ্যন্তরীণ ক্ষমতা, সার্বভৌমত্বের আভ্যন্তরীণ ক্ষমতা সেটা হচ্ছে এই ক্ষমতা বলে রাষ্ট্র জনগণের উপর, দেশের ভিতরে জনগণের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করে, দেশের সুশাসন প্রতিষ্ঠা করে এবং দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। আর বাহ্যিক দিক হলো এমন একটি ক্ষমতা, যে ক্ষমতা দ্বারা বহিঃশত্রুর নিয়ন্ত্রণ থেকে রাষ্ট্রকে মুক্ত রাখে। বহিঃশত্রুর নিয়ন্ত্রণ থেকে রাষ্ট্রকে মুক্ত থাকে, এবং যদি রাষ্ট্রের বাহ্যিক সার্বভৌমত্ব না থাকে,
তাহলে রাষ্ট্র টিকে থাকতে পারে না। দেখা যাচ্ছে পৃথিবীতে এখনো অনেক দেশ আছে যেগুলা সার্বভৌমত্ব কর্তৃত্ব ক্ষমতা নাই বলে সেগুলো এখন তারা রাষ্ট্র গঠন করতে পারতেছে না। তার প্রকৃষ্ট উদাহরণ হলো আমরা দেখতে পাচ্ছি যে কাশ্মীরে দীর্ঘ 1947 সালে পাকিস্তান এবং ভারত স্বাধীনতার পর থেকে কাশ্মীর এবং পাকিস্তানের মধ্যে এখনো তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ এবং স্বাধীনতার জন্য কাশ্মীরবাসী এখনো তারা স্বাধীনতা আন্দোলনে লিপ্ত। সেখানের মধ্যে দেখা যাচ্ছে যে কাশ্মীরের জনসমষ্টি আছে, নির্দিষ্ট ভূখণ্ড আছে, তাদের সরকারও আছে, কিন্তু তাদের সার্বভৌমত্ব ক্ষমতা সেখানের মধ্যে নাই। তারা সার্বভৌমত্ব ক্ষমতা সেখানে প্রয়োগ করতে পারে না বিধায় এবং সেটা এখনো পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসাবে এখনো প্রতিষ্ঠিত হতে পারে নাই। সুতরাং যখনই সেখানের মধ্যে কাশ্মীরে সার্বভৌমত্ব ক্ষমতা পূর্ণাঙ্গ হবে তখনই কাশ্মীর সেখানে পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবে। আমরা আমাদের এই অঞ্চলে আমরা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, আমরা পশ্চিম পাকিস্তানের অধীনে ছিলাম এবং দীর্ঘ ত্যাগ তিতিক্ষা এবং জাতীয়তাবাদী আন্দোলন করে আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা একটা বিজয় লাভ করে বিজয় ছিনিয়ে এনে আমরা পৃথিবীর মানচিত্রে নির্দিষ্টভাবে আমরা আমাদের একটা রাষ্ট্র গঠন করতে পেরেছি এবং পৃথিবীর মানচিত্রে এখন বাংলাদেশ নামক আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে রাষ্ট্রের অন্যান্য উপাদানগুলি যাই ঠিক থাকুক না কেন, যদি সার্বভৌমত্ব না থাকে এবং সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করতে না পারে তাহলে মানে রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে গঠিত হয় না, সেখানে রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে না। তাহলে আশা করি যে তোমরা রাষ্ট্রের উপাদানগুলোকে তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং এখানে দেখা সরকার এবং সার্বভৌমত্ব এই দুইটা কথা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এবং সার্বভৌমত্বটা কি সেটাও তোমরা বুঝতে পেরেছ। সুতরাং দেখা যাচ্ছে যে আমরা আমাদের আজকের যে আলোচনা, যে আমাদের ষষ্ঠ অধ্যায়ে যে আমরা রাষ্ট্র নিয়ে আমরা আলোচনা করলাম, সেখানে আমরা রাষ্ট্র কি, রাষ্ট্রের ধারণা কি, রাষ্ট্রের উৎপত্তি কিভাবে হলো, রাষ্ট্র কি ধরনের প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রের কিভাবে সংজ্ঞা প্রদান করেছেন এবং প্রকৃত সংজ্ঞা আমরা অধ্যাপক গান্ডারের মাধ্যমে আমরা রাষ্ট্রের প্রকৃত সংজ্ঞা এবং অত্যন্ত সুনির্দিষ্ট এবং সংজ্ঞাটি আমরা পেয়েছি। সুতরাং আমরা রাষ্ট্র সম্পর্কে আমরা বিশদভাবে আমরা জানতে পারলাম। তো এখন আমরা তোমাদেরকে এই রাষ্ট্র বিষয়ের উপরে একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের আমরা দেখিয়ে দিচ্ছি এবং তোমরা এই সৃজনশীল প্রশ্নটা বাড়িতে করবে এবং লিখে নিয়ে আসবে। আমাদের ক্লাস যখন চলতে থাকবে, স্কুল খুলবে এবং তোমরা তোমাদের বিষয় স্যারকে দেখাবে এবং না বুঝলে তোমরা আবার সেখানে আবার স্যারদের কাছ থেকে আবার তোমরা সেগুলো বুঝিয়ে নিবে। তো আমরা এই বলে আমরা আমাদের দেখিয়ে দিচ্ছি। দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের সৃজনশীল প্রশ্নটা দেখো, তোমরা বোর্ডের দিকে তাকাও এবং সৃজনশীল প্রশ্নটা আমি তোমাদেরকে পড়ে দিচ্ছি এবং পড়ার পরে তোমরা সুন্দরভাবে লিখে নিবে এবং তোমাদের খাতার মধ্যে তোমরা লিখে নিও। আমি প্রশ্নটা পড়ে দিচ্ছি, দেখো। 1947 সালে স্বাধীনতা লাভের পর থেকে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে কয়েকবার যুদ্ধ সংঘটিত হয়েছে। কাশ্মীরের জনগণও নিজেদের অধিকার ও স্বাধীনতার জন্য দীর্ঘদিন আন্দোলন ও সংগ্রাম করে আসছে। তো আমরা এখানে উদ্দীপক কেন্দ্রিক প্রশ্নগুলো দেখি। প্রথম প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র কি ধরনের সংগঠন। খ প্রশ্ন, সরকার কাকে বলে। গ, কাশ্মীরে রাষ্ট্রের কোন উপাদানটি নেই, উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। গ, কাশ্মীরকে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র হতে হলে উক্ত উপাদান ছাড়াও আরও উপাদান আবশ্যক। তোমার সুচিন্তিত মতামত দাও। তো তোমরা সুন্দরভাবে প্রশ্নটি লিখে নাও এবং বাড়িতে তোমরা এই প্রশ্নটির উত্তর লিখবে এবং আমাদের যখন নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমাদের এই সৃজনশীল প্রশ্নটা
রাষ্ট্রের উপর ভিত্তি করে সৃজনশীল প্রশ্নটা তোমরা তোমাদের খাতায় লিখে নিয়েছো। তোমরা বাড়িতে গিয়ে প্রশ্নটা সুন্দরভাবে উত্তর লিখবে এবং পরবর্তীতে আমাদেরকে এটা ক্লাসে দেখাবে। এই বলে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ।